Hello everyone. Today we'll discuss about the tools of biotechnology. তাহলে প্রিভিয়াস ভিডিওতে আমরা কি দেখেছি যে বেসিক অফ বায়োটেকনোলজি, বেসিক কনসেপ্ট সেখানে কি কি ছিল সেটা দেখেছি। একই সঙ্গে আমরা প্রিন্সিপাল গুলো দেখেছি, কি প্রিন্সিপালের উপরে বেস করে আমাদের বায়োটেকনোলজিটা করা হয়। তাহলে আজকে আমরা দেখব যে কোন কোন টুল এখানে ইউজ করা হয় এই বায়োটেকনোলজি প্রসেসটা কমপ্লিট করার জন্য এবং তার মাধ্যমে আমরা কি কি প্রোডাক্ট ডেভেলপ করতে পারি। তাহলে আগে জানতে হবে টুলস গুলো আমাদের কি আছে। তাহলে আমরা ডিসকাস করব tools of biotechnology. তাহলে আমাদের এই প্রসেসটা বা বায়োটেকনোলজি কমপ্লিট করতে গেলে আমাদেরকে কি কি টুলস এর প্রয়োজন পড়বে সেটা আমরা দেখে নিই। তাহলে ফার্স্ট টুল যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের এনজাইম। আমাদের এনজাইমের প্রয়োজন পড়বে। সেকেন্ড যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের ভেক্টর। থার্ড যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের হোস্ট। তাহলে এনজাইম মানে আমরা এখানে বিভিন্ন ধরনের এনজাইম ইউজ করব। কোনটাতে আমরা ডিএনএ কাটবো, কোনটা দিয়ে জুড়বো, কখনো আমরা রিভার্স ট্রান্সক্রিপশন করব, কখনো বা আমরা ডিএনএ চেন তৈরি করব। তাহলে সেই জন্য আমাদের বিভিন্ন ধরনের এনজাইম দরকার। আবার কখনো আমরা সেল থেকে ডিএনএটাকে বার করতে চাইছি, তাহলে তেমন ধরনের এনজাইম আমাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে ফার্স্ট বিভিন্ন ধরনের এনজাইম ইউজ করবো, ডিএনএটাকে বার করতে হবে, কাটা ছেঁড়া করতে যা যা লাগবে সেইগুলো। তারপর ভেক্টর, তাহলে সেই যে ডিএনএ খন্ড বা ফ্র্যাগমেন্ট অর্থাৎ জিন অফ ইন্টারেস্ট যেটাকে আমরা বলছি, সেটাকে কাটার পর আমরা কি করবো, ভেক্টরের সঙ্গে সংযুক্ত করবো। তাহলে সেই ভেক্টরটা মেনলি আমরা প্রাইমারি কি ইউজ করেছিলাম, প্লাজমিড। তাহলে প্লাজমিড ছাড়া আরো অন্যান্য ভেক্টর আছে, সেই সম্পর্কে আমরা যখন ভেক্টর সম্পর্কে বলবো তখন বলা হবে। তারপরে আছে হোস্ট। তাহলে ভেক্টরের মধ্যে আমাদের সেই জিন অফ ইন্টারেস্ট অর্থাৎ আমরা যে জিনটাকে কাজে লাগাতে চাইছি সেটাকে কেটে সংযুক্ত করার পরে এটাকে কি করবো, আমরা হোস্টের মধ্যে পাঠিয়ে দেবো। তার মানে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার পরে আমরা হোস্টের মধ্যে সেটাকে ট্রান্সফার করছি। হোস্টের যে এবার কালচার করবো, হোস্ট অর্থাৎ সেই হোস্ট জীবের জনসংখ্যা যত বাড়তে থাকবে, তার পপুলেশন যত গ্রো করতে থাকবে, তাহলে আমাদের জিন অফ ইন্টারেস্ট সেটাও কপি হতে থাকবে। একই সঙ্গে তার যদি আমরা ট্রান্সলেশন কমপ্লিট হতে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা সেখান থেকে প্রোডাক্টও পেতে পারি। তাহলে আমাদের ওই জন্য হোস্টের প্রয়োজন। তো এছাড়াও আমরা কি করবো, বিভিন্ন টেকনিক ইউজ করা হয় এখানে, বিভিন্ন টেকনিক আমরা ইউজ করবো। কি কি টেকনিক ইউজ করবো? ফার্স্ট যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের জেল ইলেকট্রোফোরেসিস তাহলে আমরা জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করবো, যেটার সাহায্যে ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলোকে আমরা অ্যাকর্ডিং টু সাইজ আমরা কি করবো, সেপারেট করতে পারবো। প্রত্যেকটা ডিটেলস আমরা বলবো। সেকেন্ড যদি আমরা দেখি যে সাদার্ন ব্লটিং। তাহলে আইসোলেটেড ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলোকে আমরা এবারে কিভাবে দেখতে পাবো, কারণ আমরা যখন ডিএনএ ইলেকট্রোফোরেসিস করি তখন ডিএনএ কে খালি চোখে দেখা যায় না। সেটাকে দেখার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে সাদার্ন ব্লটিং। এছাড়া আমরা আর কি করে থাকি, নর্দার্ন ব্লটিং। তারপরে যদি দেখা যায় ওয়েস্টার্ন ব্লটিং। আমরা সাদার্ন ব্লটিং যদি দেখি, মেইনলি এখানে কি করা হয়, আমরা ডিএনএ কে আইসোলেট করে থাকি। নর্দার্ন ব্লটিং যদি দেখা যায়, এখানে আমরা আরএনএ কে সেপারেট বা আইসোলেশন করে থাকি, আর এখানে আমরা প্রোটিন কে করে থাকি। তাহলে আমাদের সাদার্ন ব্লটিং অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট ইএম সাদার্ন এর অনুযায়ী হয়েছিল, কিন্তু বাকি দুটো এর সঙ্গে ম্যাচ করে আমরা রেখেছি। একটা হচ্ছে নর্দার্ন ব্লটিং যেখানে আরএনএ ডিফারেন্সিয়েশন করা হয় বা আইসোলেশন করা হয়, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং যেখানে আমরা প্রোটিন গুলোকে আইসোলেট করি। এছাড়া আমরা আর কি করব, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাই পলিমারেজ চেইন রিঅ্যাকশন আমরা কি বলে থাকি, পিসিআর। মানে আর্টিফিশিয়ালি আমরা ডিএনএ এর খন্ডগুলোর ক্লোনিং করে তার প্রচুর সংখ্যা আমরা পেতে পারি। যেমন আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট যখন করেছিলাম, তাহলে কোন একটা ক্রাইম সিন থেকে কোন একটা স্যাম্পল পেলাম, সেই স্যাম্পলটা খুবই কম, তাহলে সেখানে আমাদের ডিএনএ টেস্ট করতে গেলে মুশকিল হয়ে যাবে। তাহলে আগে সেই স্যাম্পল সাইজটাকে বেশি করতে হবে। তাহলে আমরা সেখান থেকে যে ডিএনএটা পাবো সেটাকে যদি পিসিআর করা যায়, তাহলে আমরা সেই ডিএনএ কপি থেকে অসংখ্য ডিএনএ পেতে পারি। সেটাকে বলা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে এই প্রসেস গুলো বা এই টেকনিক গুলো আমরা অ্যাপ্লাই করবো আমাদের বায়োটেকনোলজি কমপ্লিট করার সময়। তাহলে আমাদের মেইন টুলস লাগবে কি, এনজাইম লাগবে,
ভেক্টর লাগবে, হোস্ট লাগবে। সেই সঙ্গে আমরা বিভিন্ন টেকনিক সেখানে ইউটিলাইজ করব, যেটার সাহায্যে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আমরা সহজে করতে পারি। এবার তাহলে আমরা একটা একটা করে টুলস নিয়ে বলতে থাকবো। তাহলে ফার্স্ট আমরা ডিসকাস করব অ্যাবাউট এনজাইমস। তাহলে আমরা এখানে যেহেতু নিউ বা মডার্ন বায়োটেকনোলজিটাই পড়ছি, তাহলে এখানে এটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে পারি অথবা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলতে পারি। তার মানে আমরা যে টুলস গুলো ইউজ করবো সেটা কিন্তু আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য। তাহলে আমরা ফার্স্ট টুল যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের এনজাইম। ফার্স্ট এনজাইম সম্পর্কে জানবো। বিভিন্ন ধরনের এনজাইম এখানে রিকোয়ারমেন্ট হয়। ফার্স্ট যদি আমরা দেখি, ফার্স্ট এনজাইম যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের লাইজিং এনজাইম। লাইজিং এনজাইম এটা লাইসিসের কাজে লাগে। আমরা সেল লাইসিস করবো, তাহলে আমরা ডিএনএ যখন বার করতে চাইবো, তাহলে ডিএনএ কে কাটতে গেলে আগে ডিএনএ কে বার করতে হবে, তার জন্য দরকার লাইজিং এনজাইম। সেকেন্ড যদি আমরা দেখি, তাহলে যে ডিএনএ যেটা বার করে সেটাকে কাটতে হবে, তার জন্য দরকার আমাদের নিউক্লিয়েজেস। নিউক্লিয়েজেস। তারপরে আমরা থার্ড যদি দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের লাইগেজ। লাইগেজ ডিএনএ ফ্র্যাগমেন্টকে সংযুক্ত করতে কাজে লাগে, লাইগেজ। ফোর্থ যদি আমরা দেখি, তাহলে টার্মিনাল নিউক্লিওটাইডাইড ট্রান্সফারেজ। টার্মিনাল নিউক্লিওটাইডাইড ট্রান্সফার, অর্থাৎ আমাদের টার্মিনাল এন্ডে নিউক্লিওটাইড চেনের সেখানে নতুন কোন নিউক্লিওটাইড অ্যাড করে দেবে। ফিফথ যদি আমরা দেখি, অ্যালকালাইন ফসফেটেজ। অ্যালকালাইন ফসফেটেজ। সিক্স যদি আমরা দেখি, পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড কাইনেজ। এটা 5 প্রাইম এন্ড থেকে ফসফেট সরিয়ে দেয় অ্যালকালাইন ফসফেটেজ। আর এটা দেখবো যে আমাদের সেই ডিফসফোরিলেটেড 5 প্রাইম এন্ড যেটা আছে সেখানে পুনরায় আবার ফসফেট অ্যাড করছে। কিভাবে করছে আমরা দেখাবো। 7 যদি আমরা দেখি, আমাদের ডিএনএ পলিমারেজ। 8 যদি আমরা দেখি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। 9 আমরা যদি দেখি, তাহলে হচ্ছে আমাদের মিথাইল ট্রান্সফারেজ। তাহলে আমাদের বায়োটেকনোলজি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে এই এনজাইম গুলো দরকার। তাহলে ফার্স্ট এনজাইম আমরা বলছি লাইজিং এনজাইম, তারপর আমাদের নিউক্লিয়াস। তাহলে এটা একটা লার্জ গ্রুপ, এর মধ্যে আবার বিভিন্ন টাইপের এনজাইম আমরা দেখবো। তারপর লাইগেজ, যেটা ডিএনএ ফ্র্যাগমেন্ট সংযুক্তকরণের কাজে লাগবে। টার্মিনাল নিউক্লিওটাইড ট্রান্সফার, নিউক্লিওটাইড চেনের শেষে কি করবে, নতুন নিউক্লিওটাইড অ্যাড করবে। তারপরে আমরা দেখবো যে অ্যালকালাইন ফসফেটেজ। তাহলে অ্যালকালাইন ফসফেটেজ হচ্ছে আমাদের 5 প্রাইম থেকে ফসফেট রিলিজ করবে, আর পলিনিউক্লিওটাইড কাইনেজ আবার সেই ফসফেটটাকে অ্যাড করে দেবে। ডিএনএ পলিমারেজ আমরা জানি বিভিন্ন ধরনের ডিএনএ পলিমারেজ আছে, ডিএনএ পলিমারেজ 1 2 3। তাহলে কি করে ডিএনএ পলিমারেশন, অর্থাৎ নতুন নিউক্লিওটাইড সংযুক্ত করে ডিএনএ নিউ স্ট্র্যান্ড বা নিউ ডিএনএ সিনথেসিস করে থাকে। তারপরে আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, মানে আমাদের আরএনএ থেকে ডিএনএ সিনথেসিস। তাহলে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যখন করব, তাহলে সেখানে আমরা ডিএনএ নিয়ে করছি, কিন্তু যেসব জীবে জিনবস্তু আরএনএ তাদের নিয়ে কি আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি করতে পারবো না? নিশ্চয়ই করা যাবে। তাহলে সেখানে কি ইউজ করতে হবে, রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতি, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ইউজ করতে হবে। তারপরে আছে আমাদের মিথাইল ট্রান্সফারেজ। তাহলে এই হচ্ছে আমাদের এনজাইম গুলো যেগুলো আমাদের জানতে হবে। তাহলে ফার্স্ট এনজাইম নিয়ে আমরা বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের লাইজিং এনজাইম। তাহলে প্রথম এনজাইম যেটা আসছে আমাদের লাইজিং এনজাইম। তাহলে এই এনজাইম সম্পর্কে জানতে গেলে আগে বুঝতে হবে যে কোন সেল থেকে বা কোন টাইপের সেল থেকে আমরা ডিএনএটাকে এক্সট্রাক্ট করবো বা সেখান থেকে বার করতে চাইছি। তাহলে সেই জন্য ঠিক তেমন ধরনের আমাদের লাইজিং এনজাইম ইউজ করতে হবে। অর্থাৎ আমরা সেল থেকে লাইসিস করবো, সেটা প্লান্ট সেল হতে পারে, অ্যানিমাল সেল হতে পারে, ফাঙ্গাল সেল হতে পারে, ব্যাকটেরিয়াল সেল হতে পারে। তাহলে সেটাকে লাইসিস করার পর সেখান থেকে আমরা ডিএনএটাকে বার করবো। তাহলে আগে সেলটাকে ফাটাতে হবে বা লাইসিস করতে হবে, তার জন্য দরকার লাইজিং এনজাইম। তাহলে যেমন সেল তেমন ধরনের লাইজিং এনজাইম ইউজ করতে হবে। যেমন আমরা এখানে বললাম যে আমাদের প্লান্ট সেল, তাহলে প্লান্ট সেল। আর একটা আমরা বললাম যে আমাদের অ্যানিমাল সেল। তারপরে আমরা বললাম যে ফাঙ্গাল সেল, সেখান থেকে ডিএনএ বার করা যেতে পারে, ফাঙ্গাল সেল। অথবা আমরা বললাম যে ব্যাকটেরিয়াল সেল, ব্যাকটেরিয়াল সেল। তাহলে যে কোনো সেল থেকে আমরা কি করতে পারি, ডিএনএ বার করতে পারি। তাহলে এই প্লান্ট সেল, অ্যানিমাল সেল, ফাঙ্গাল সেল, ব্যাকটেরিয়াল সেল, এদের কি করতে হবে, ডেস্ট্রয় করতে হবে বা তাদেরকে লাইসিস করতে হবে। তাহলে প্লান্ট সেলের কম্পোজিশন যদি আমরা দেখি, তাহলে এর মধ্যে কি রয়েছে, তাহলে আমাদের এখানে যদি আমরা দেখি যে এখানে সেলুলোজ আছে,
সেলুলোজ, তারপর হচ্ছে পেকটিন। আর কোষ পর্দার উপাদান যদি আমরা দেখি তো এটা তো সেল ওয়ালের কম্পোজিশন, সেল মেমব্রেনের কম্পোজিশন যদি আমরা দেখি তাহলে সেখানে মেইনলি প্রোটিন আর লিপিড। তাহলে কি আছে? প্রোটিন আর লিপিড। অ্যানিমাল সেলে যদি দেখি সেখানে তো সেল মেমব্রেন, তাহলে সেটা সেল মেমব্রেন ডিস্ট্রয় করতে গেলে আমাদের প্রোটিন লিপিডকে ডিস্ট্রয় করতে হবে। তাহলে আমাদের কি ডিস্ট্রয় করতে হবে? প্রোটিন এন্ড লিপিড। আবার ফাঙ্গাসের ক্ষেত্রে তাদের সেল ওয়াল দেখা যায় এবং সেটা কাইটিনের তৈরি। তাহলে এদের ক্ষেত্রে কি থাকে? আমাদের সেল ওয়ালে কাইটিন প্রেজেন্ট থাকে। এছাড়া আমরা সেল মেমব্রেনে যদি যাই তাহলে সেখানে কি থাকবে? একই জিনিস, প্রোটিন থাকবে আর লিপিড থাকবে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে তারও সেই সেল ওয়াল আছে, সেল মেমব্রেন থাকছে। তাহলে সেল ওয়াল ডাইজেশনের জন্য আমরা মেইনলি যেটা করি এদের পেপটাইডোগ্লাইকান দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? পেপটাইডোগ্লাইকান দ্বারা তৈরি। তাহলে সেই জন্য এটাকে লাইসিস করার জন্য আমরা তেমন এনজাইম ইউজ করব। তাহলে এখানে আমরা যেটা দেখছি যে প্লান্ট সেলের মধ্যে এই কম্বিনেশন আছে, অ্যানিমাল সেলের মধ্যে এই কম্বিনেশন আছে, ফাঙ্গাল সেলে এমন আছে, ব্যাকটেরিয়াল সেলে এমন আছে। তাহলে এই ধরনের আমার সাবস্ট্রেট আছে। তাহলে ঠিক তেমন ধরনের এনজাইম ইউজ করতে হবে। তাহলে যেমন সাবস্ট্রেট তেমন এনজাইম ইউজ করলে আমরা সেই সেলটাকে লাইসিস করে সেখান থেকে ডিএনএটা পাবো। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি? সেলুলোজ ভাঙার জন্য আমরা এখানে সেলুলেজ কে ইউজ করতে পারি অ্যাজ এ লাইসিং এনজাইম। পেকটিনের জন্য আমরা কি ইউজ করতে পারি? পেকটিনেজ। এটা প্রোটিনের জন্য কি ইউজ করব? প্রোটিয়েজ। এবং লিপিডের জন্য আমরা কি ইউজ করব? লাইপেজেস। তাহলে একই রকম এখানে আমাদের যেহেতু প্রোটিন আছে তাহলে এখানে কি ইউজ করতে হবে? প্রোটিয়েজেস। এখানে আমরা কি ইউজ করব? আমাদের লিপিড যেহেতু তাহলে লাইপেজেস। এখানে আমাদের কাইটিন যেহেতু তাহলে এখানে কি ইউজ করতে হবে? কাইটিনেজ। এখানে আমাদের যেহেতু প্রোটিন আছে তাহলে একই রকম সেম এনজাইম প্রোটিয়েজেস। এখানে আমাদের লাইপেজেস। আর এখানে আমাদের কি ইউজ করব? আমরা এক কথায় লাইসোজাইম। লাইসোজাইম যদি ইউজ করি তাহলে ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে আমরা সেটাকে সরাসরি লাইসিস করতে পারি। যেমন আমাদের সালাইভা বা লালা রসে কি আছে? লাইসোজাইম এনজাইম প্রেজেন্ট আছে। তাহলে সেটা কি করে? ব্যাকটেরিয়াকে লাইসিস করে। তাহলে আমরা ব্যাকটেরিয়া লাইসিসের জন্য লাইসোজাইম ইউজ করলে যথেষ্ট। তাহলে আমাদের ব্যাকটেরিয়া সেল থেকে আমরা ডিএনএ বার করতে পারবো। তাহলে ফার্স্ট চিন্তা করতে হবে যে আমার ডিএনএ নিয়ে এখানে কাটাকুটি হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে হবে। তাহলে জিনটাকে কাটতে হবে। তাহলে সেটা কাটতে গেলে আমাকে কি করতে হবে? আগে ডিএনএ তো বার করতে হবে। তাহলে ডিএনএ বার করার জন্য বিভিন্ন ধরনের আমার সেল থাকতে পারে। তাহলে যে ধরনের সেল হবে তার কম্বিনেশন যেমন হবে ঠিক তেমন ধরনের আমরা লাইসিং এনজাইম পড়বো। লাইসিং এনজাইম হচ্ছে একটা গ্রুপ যেটা সেল লাইসিস করবে। তাহলে সেটা সেলুলোজ হতে পারে, আমাদের পেকটিনেজ হতে পারে, প্রোটিয়েজ হতে পারে, লাইপেজ হতে পারে, অথবা কাইটিনেজ হতে পারে, আবার লাইসোজাইম হতে পারে। তাহলে যেখানে যেমন কম্বিনেশন সেখানে তেমন আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে সেল লাইসিস হয়ে গেল, সেখান থেকে আমাদের ডিএনএটা বাইরে বেরিয়ে চলে এলো। তার মানে আমাদের এখানে সেল যেটা আছে তার এর মধ্যে আছে কি আমাদের সেই জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ। তাহলে সেলটাকে আগে কি করতে হবে? আগে সেলটাকে লাইসিস করতে হবে। তাহলে সেলটাকে আমরা কি করব? লাইসিস। তাহলে সেল লাইসিস করতে গেলে আমাকে তেমন ধরনের লাইসিং এনজাইম ইউজ করতে হবে। তাহলে এটা কি ধরনের সেল তার উপর ডিপেন্ড করে আমরা তেমন লাইসিং এনজাইম ইউজ করব। তাহলে আমাদের ডিএনএটা বাইরে বেরিয়ে এলো। তাহলে ফার্স্ট এইভাবে আমরা ডিএনএটাকে বাইরে নিয়ে আসি, তারপর ডিএনএ কে কাটাকুটি করতে হবে। তাহলে ডিএনএ কাটাকুটির জন্য আমাদের নেক্সট যে এনজাইম সেটা হচ্ছে নিউক্লিয়েজেস। তাহলে নিউক্লিয়েজেস কে আমরা কি বলে থাকি? মলিকিউলার সিজার বলা হয়, আণবিক কাঁচি। তাহলে এখানে আমরা তো সেই ছুরি কাঁচি দিয়ে কাটতে পারবো না, সব মলিকুলার লেভেলে হবে। সেই জন্য এখানে আমরা বিভিন্ন এনজাইম গুলোকে ছুরি কাঁচি হিসেবে ইউজ করছি। তাহলে সেই জন্য কিন্তু আমরা এদেরকে মলিকুলার সিজার বলছি, নিউক্লিয়াস কে মেনলি এটাই ডিএনএ কাটাকুটি করবে। আরটা হচ্ছে মলিকুলার লেভেলের ডিএনএ খন্ড বা ডিএনএ কে জুড়ে থাকে বা জয়েন করে থাকে, তাদেরকে বলা হয় আমাদের মলিকুলার গ্লু, সেটা হচ্ছে কি লাইগেজ। সেই জন্য এটাকে আমরা কি বলে থাকি? মলিকিউলার গ্লু, অর্থাৎ আণবিক আঠা বলা হয়ে থাকে। তাহলে মলিকুলার গ্লু বলা হয়ে থাকে লাইগেজ কে, মলিকুলার সিজার বলা হয়ে থাকে নিউক্লিয়েজেস কে। তাহলে আমরা লাইসিং এনজাইম সম্পর্কে জানলাম। এবার নেক্সট তাহলে আমাদের আসছে নিউক্লিয়েজেস। তাহলে এবার আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানি। তাহলে সেকেন্ড টাইপ অফ এনজাইম যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়েজেস। তাহলে নিউক্লিয়েজেস কে কি বলা হয়েছে? মলিকুলার সিজার আমরা বলছি, যেহেতু মলিকুলার লেভেলে এরা ডিএনএ কে কাট করবে। তাহলে এটা হচ্ছে আমাদের লার্জ গ্রুপ অফ এনজাইম।
মানে নিউক্লিয়াস হচ্ছে একটা লার্জ গ্রুপ অফ এনজাইম, এখানে বিভিন্ন ধরনের কিন্তু নিউক্লিয়াস আছে। তাহলে সেটাকে যদি আমরা দেখি কি কি ধরনের নিউক্লিয়াস আছে, তাহলে একটা হচ্ছে আমাদের এক্সোনিউক্লিয়াস, একটা হচ্ছে আমাদের এন্ডোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস, আর একটা যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের আরএনএস, বা আমরা আরএনএ এইচ বলতে পারি। তাহলে এটা কি করে, আরএনএ কে কাট করে। তাহলে আমাদের এক্সোনিউক্লিয়াস যেটা দেখা যাচ্ছে সেটাকে ডিএনএ এন্ড থেকে কাট করে। তাহলে কি হবে, make cuts on DNA from end। তাহলে আমরা যদি এখানে ডিএনএ দেখাই 5' to 3', 5' to 3', তাহলে ডিএনএ কোন দিক দিয়ে কাট করবে, তাহলে এখানে কাটটা কোন দিক দিয়ে হবে, এন্ড থেকে হবে, অর্থাৎ প্রান্ত থেকে কাটবে। ওই জন্য এদের বলা হচ্ছে এক্সোনিউক্লিয়াস, অর্থাৎ এদের এন্ড থেকে একটা একটা করে ফসফোরাইস্টার বন্ড ক্লিয়ার করে দেবে, তাহলে কি হবে, একটা একটা নিউক্লিওটাইড খুলে চলে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে এক্সোনিউক্লিয়াস। তাহলে কাট মেক কাটস অন ডিএনএ ফ্রম এন্ড, তাহলে প্রান্ত থেকে কাটিং করবে। আর তারপরে যদি আমরা দেখি যে এন্ডোনিউক্লিয়াস, তাহলে কি করবে, কাট ডিএনএ at মিডিল, তাহলে মাঝখানে কোন একটা জায়গা থেকে কেটে দেবে। তাহলে এন্ডোনিউক্লিয়াস মানে মাংস হয়ে যাচ্ছে, এন্ডো মানে ভিতরে কাটবে, তাহলে মাঝখানে ডিএনএ এর মধ্যেকার যে কোনো জায়গার ফসফোরাইস্টার বন্ড ব্রেক করে দেবে, ফলে ডিএনএ টা কি হয়ে যাবে, খন্ড হয়ে যাবে। তাহলে এই জন্য এদেরকে বলা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। আর আরএনএস কি করে, কাট আরএনএ, তাহলে আরএনএ কি করে, কাট করে দেয়, সেই জন্য এদেরকে বলা হচ্ছে আরএনএস। তাহলে আমরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এর ক্ষেত্রে যখন ডিএনএ জিন বস্তু প্রমাণ করেছিলাম, তখন আমরা ডিএনএ আরএনএ এর কথা বলেছি। তাহলে এই আরএনএস কি করছিল, আরএনএ গুলোকে ডিস্ট্রয় করছিল, তাহলে এটাই হচ্ছে সেই আরএনএস। তাহলে আরএনএ কে কাট করে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে পড়ছে অবশ্যই, নিউক্লিক অ্যাসিড থেকেই কথাটা এসেছে, তাহলে সেটা ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে। এই জন্য আমরা তাদেরকে অনেক কি বলি, নিউক্লিক অ্যাসিড কে যারা কাট করে তারা হচ্ছে নিউক্লিয়াস, সেটা ডিএনএ হতে পারে অথবা আরএনএ। তাহলে এক্সোনিউক্লিয়াস, আরএনএস, এন্ডোনিউক্লিয়াস সবাই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে পড়ছে। এক্সোনিউক্লিয়াস যারা আমাদের কি করে, ডিএনএ কে এন্ড থেকে কাট করছে, আর এন্ডোনিউক্লিয়াস মানে কি করছে, ডিএনএ টাকে তাহলে আমাদের এগুলো যে একটা ডিএনএ হয়ে থাকে, তাহলে ডিএনএ মিডিলে কোনো জায়গায় কাট করতে পারে, এখানে এখানে মিডিলে যে কোনো জায়গায় কাট করতে পারে, সেটাকে বলা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস, আর এটাকে আরএনএ কে কাট করছে। এবার আমাদের এন্ডোনিউক্লিয়াস যেটা, সেটা আমাদের কাজে লাগবে। এক্সোনিউক্লিয়াসটা তো আমাদের রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজিতে তেমন ইম্পর্টেন্ট নয়, তাহলে দরকার আমাদের এন্ডোনিউক্লিয়াস। আবার এন্ডোনিউক্লিয়াস ডিএনএ কে কাট করছে, তাহলে যে কোনো জায়গায় কাট করলে তো হবে না, তাহলে আমরা একটা জিন অফ ইন্টারেস্ট বা ডিজায়ার্ড জিন চাচ্ছি, আমাদের যে জিনটা দরকার সেটাকে চাইছি, তাহলে তার দুপাশে কাটলে ভালো হয়, তাহলে এরকম ইচ্ছা মতন কাটলে হবে না। তাহলে এবার আমরা দেখবো যে এন্ডোনিউক্লিয়াসের মধ্যে আমরা এবার কোনটাকে নেব, এন্ডোনিউক্লিয়াসের মধ্যে যেটাকে নেব সেটা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে এবার যেটা নেওয়া হবে সেটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, মানে যখন কাটবে একটা রেস্ট্রিকশন পয়েন্টে কাটবে বা একটা রেস্ট্রিক্টেড সাইটে কাটবে, সেই জন্য কি বলা আছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যেহেতু একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন পয়েন্টে কাটবে। তার মানে এন্ডোনিউক্লিয়াসের মধ্যে আমরা কোনটা ইউজ করব, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তারপরে যদি দেখা যায় যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটা আবার তিনটে টাইপ, একটা হচ্ছে টাইপ 1, তারপরে যদি আমরা দেখি টাইপ 2, তারপরে যদি আমরা দেখি টাইপ 3। তাহলে এটা কি করে, কাট ডিএনএ রিমুভ ফ্রম দ্য রিকগনিশন সাইট, অর্থাৎ ডিএনএ যে জায়গাটাকে রিকগনাইজ করলো সেখান থেকে দূরে গিয়ে কাটলো, ওই জন্য দেখতে পাচ্ছি টাইপ 1। তাহলে কাট ডিএনএ রিমুভ ফ্রম দ্য রিকগনিশন সাইট, তাহলে রিকগনিশন সাইট থেকে অনেক দূরে কাটবে, সেই জন্য এদেরকে কি বলা হচ্ছে, টাইপ 1। টাইপ 3 যদি দেখি, তাহলে এখানে কি করে, কাট ডিএনএ অ্যাপার্ট ফ্রম দ্য রিকগনিশন সাইট, তাহলে রিকগনিশন সাইট যেটা আছে তাছাড়া কিছু দূরে কাটবে। তাহলে এখানে কি করছে,
যেখানে রেকগনাইজ করছে তাছাড়া অনেক দূরে গিয়ে কাট করছে, তাহলে আমার যেটা দরকার সেটা তো আমরা পাচ্ছি না। এখানে কি করছে, ডিএনএ কে কাটছে অ্যাপার্ট ফ্রম দ্য রিকগনিশন সাইট, তাহলে রিকগনিশন সাইট যেটাকে রেকগনাইজ করলো তাছাড়া কিছুটা দূরে গিয়ে কাটছে। তার মানে এটা কিছুটা কাজের, কিন্তু এটা একদমই কাজের না রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির জন্য, কারণ আমরা ঠিক যেটাকে চাইবো সেটাকে আমাকে পেতে হবে। তারপরে যদি দেখাই টাইপ 2, টাইপ 2 বলছে কাট ডিএনএ at recognition সাইট, তার মানে ঠিক রিকগনিশন সাইটেই কাটবে, তাহলে যেখানটায় রিকগনাইজ করবে ঠিক সেই পয়েন্টটাকে কাটবে। তার মানে আমাদের টাইপ 2 টাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির জন্য মোস্ট ইউজফুল, তাহলে এটাকে আমরা ইউজ করে থাকি। তাহলে আমরা কি করলাম, নিউক্লিয়াস মানে হচ্ছে যারা নিউক্লিক অ্যাসিড কাট করবে, যেহেতু মলিকুলার লেভেলে কাটছে ওই জন্য আমরা বলবো মলিকুলার সিজার। এবং এটা হচ্ছে লার্জ গ্রুপ অফ এনজাইম, এনজাইমের একটা লার্জ গ্রুপ এটা আমরা বলতে পারি এনজাইম ক্লাসিফিকেশনের মধ্যে। এক্সোনিউক্লিয়াস, আরএনএস, এন্ডোনিউক্লিয়াস। তাহলে এক্সোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস মেইনলি এরা ডিএনএ থেকে কাট করবে, একজন এন্ড থেকে কাট করবে, একজন মিডলে যে কোনো পয়েন্ট থেকে কাট করবে। তারপরে আরএনএ হচ্ছে আরএনএ কে কাট করে দেবে। এবার আমরা যখন এন্ডোনিউক্লিয়াস ইউজ করবো, যারা ডিএনএ কে মধ্যে থেকে কাট করছে সেটা আমাদের দরকার, কিন্তু সেটাকেই নেবো যেটা একদম রেস্ট্রিকশন পয়েন্টে কাটবে। তার মানে আমরা কি নেবো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ওই জন্য এটাকে আমরা রেস্ট্রিকশন এনজাইম বলি বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলি। তাহলে এতক্ষণ আমরা যেটা আরই বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলছিলাম, তাহলে এটাই হচ্ছে সেটা। তাহলে এটাকে আমরা রেস্ট্রিকশন এনজাইম বা এন্ডোনিউক্লিয়াস বলে থাকি। তাহলে সেটা আবার তিনটে টাইপের, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 যেখানে রিকগনাইজ করছে তার সাথে অনেক দূরে কাটছে, টাইপ 3 যেখানে রিকগনাইজ করছে তাদের কিছুটা দূরে কাট করছে, কিন্তু আমাদের টাইপ 2 যেখানটায় রিকগনাইজ করছে ঠিক সেই রেস্ট্রিকশন পয়েন্টে কাট করছে। তার মানে এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এবং ইউজফুল ফর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আমরা এটাকে ঠিক যেখানে কাটতে চাইবো এটার সাথে সেখানেই কাটতে পারবো। তার মানে আমাদের মলিকুলার সিজার যেটা ইউজ করে মেইনলি টাইপ 2 টাকে ইউজ করা হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে এবার আমরা দেখে নেব যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ডিসকভারি কিভাবে হয়েছিল এবং সেটা আসলে কিভাবে ডিএনএ কে কাট করে। তাহলে নিউক্লিয়াস এনজাইমের মধ্যে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের restriction endonucleases আর endonuclease। তাহলে আমরা যদি দেখি ফার্স্ট আইসোলেটেড রেস্ট্রিকশন এনজাইম যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের হাইন D2। আমরা হিন বলবো না, হাইন D2, প্রত্যেকটা আলাদা মিনিং আছে, সেটা আমরা বলবো নেমিং এর সময় কিভাবে নামকরণটা হয়েছিল সেইটা দেখে। তাহলে হাইন D2 এটাকে বলা হয়েছে। ফার্স্ট আইসোলেশন করতে সক্ষম হয়েছিল আমরা হাইন D2 কা অ্যাজ এ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তারপরে আমরা এবার ডিসকভারিটা মেন দেখে নিই কিভাবে ডিসকভার হলো। তাহলে এবার আমরা দেখব ডিসকভারি। তাহলে 1963 তে যদি আমরা দেখি, 2 enzymes are found in E. coli। তাহলে আমাদের E. coli আমরা কি পেলাম, দুটো এনজাইম পেলাম বা একটা এনজাইম কমপ্লেক্স সিস্টেম পেলাম। তাহলে সেটা যদি দেখা যায়, আমাদের E. coli ব্যাকটেরিয়া নিলাম, তাহলে সেটা কি কাজ করছে একবার দেখি। তাহলে E. coli ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে, এদের নিজস্ব সার্কুলার ডিএনএ থাকে এবং একই সঙ্গে এখানে কি থাকবে, এক্সট্রা ক্রোমোজোম ডিএনএ বা যেটাকে আমরা প্লাজমিড বলে থাকি, সেটাও সার্কুলার। তাহলে এখানে নিজস্ব ডিএনএ থাকছে। এবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা দেখা যায় যে তাদেরকে ইনফেক্ট কে করে বা ইনফেকশন কে করে, আমাদের ফাজ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ। তাহলে ব্যাকটেরিয়ার বডিতে বা ব্যাকটেরিয়াকে হোস্ট হিসেবে ইউজ করে ফাজ ভাইরাস তাদের কি করে, বংশবিস্তার করে বা রিপ্রোডাকশনটা করে। তাহলে কি করবে এখানে আমাদের ফাজ ভাইরাস যদি আমরা দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের ফাজ ভাইরাস, ব্যাকটেরিওফাজ। তাহলে সেই ব্যাকটেরিয়ার উপরে বসবে, বসার পরে এর মধ্যে যে জেনেটিক মেটেরিয়ালটা রয়েছে ডিএনএ, সেটাকে কোথায় পুশ করে দেবে, এর মধ্যে। তাহলে কি করছে, ভাইরাস যেহেতু জীবদের বাইরে জড়ের মতন আচরণ করবে, তাহলে নন লিভিং এর মতন তারা বিহেভিয়ার দেখায় এবং যখন কোন জীবের সংস্পর্শে আসে বা জীবদের মধ্যে এন্ট্রি করে, তখন সেই হোস্ট জীবের
সমস্ত কিছু ইউটিলাইজ করে তারা তাদের রিপ্রোডাকশন করবে, অর্থাৎ তাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সবকিছু কমপ্লিট করবে হোস্টের মধ্যে থেকে। কারণ এদের শুধু নিউক্লিক অ্যাসিড থাকে এবং বাইরে প্রোটিনের ক্যাপসিড থাকে। নিউক্লিক অ্যাসিড ডিএনএ হতে পারে বা আরএনএ হতে পারে এবং বাইরে প্রোটিনের ক্যাপসিড, কিন্তু সেল মেমব্রেন বা কোষ পর্দা নেই বলে ওদেরকে আমরা অ্যাসেলুলার বা অকোষীয় বলে থাকছি, তারা কোষ নয়। কিন্তু যখন জীবদের মধ্যে এন্ট্রি করছে, তাহলে ডিএনএ যখন এন্ট্রি করে দেবে, তাহলে এখান থেকে সেই ডিএনএ এর প্রতিলিপি তৈরি করবে হোস্টের সবকিছুকে ইউটিলাইজ করে, তারপর এটাকে লাইসিস করে বেরিয়ে চলে যাবে, অর্থাৎ কি হবে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভাইরাস। যখন ব্যাকটেরিয়াকে ইনফেকশন করবে, তাহলে তাকে ইনফেকশন করবে, তার মধ্যে তার জিন বস্তু বা এখানে ডিএনএটাকে এন্ট্রি করে দেবে, দেওয়ার পরে সেখান থেকে লাইসিস করে অসংখ্য অপত্য তৈরি করে বেরিয়ে চলে, অর্থাৎ নতুন প্রয়োজনীয় তৈরি হবে, কিন্তু হোস্টের ক্ষতি করবে। তাহলে এই প্রসেস ব্যাকটেরিয়ার মধ্যে ঘটায়, কে ঘটায়, ফার্স্ট ভাইরাস। তার মানে এখানে কি আছে আমাদের, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভাইরাস, আর এটা হচ্ছে আমাদের ইকোয়াল। তাহলে এই ট্রান্সডাকশন প্রসেসটা নরমালি চলে, কিন্তু সবসময় কি ব্যাকটেরিয়া ফার্স্ট ভাইরাসকে পারমিশন দেবে যে তুমি আমার মধ্যে এসো, আমার মধ্যে ডিএনএটাকে এন্ট্রি করাও, তারপর আমাকেই লাইসিস করে তোমার বংশ বিস্তার করো? তাহলে এরকম উদার ব্যাকটেরিয়া কিন্তু পাওয়া যাবে না যে তারা এরকম ভাবে নিজেদেরকে উৎসর্গ করে দেবে। তাহলে সে কি করবে, নিশ্চয়ই ফরেন ডিএনএ যেটা আছে সেটাকে আটকানোর বা সেটাকে ধ্বংস করার বা নিজেকে প্রোটেক্ট করার কিছু সিস্টেম তাদের আছে। যেমন আমাদের শরীরে অ্যান্টিজেন ঢুকলে তার বিরুদ্ধে অ্যান্টিবডি গ্রো করে, তাহলে আমরা প্রোটেকশন চাইছি, আমাদের বডি প্রোটেকশন দিচ্ছে এইভাবে। তাহলে একই রকম বহিরাগত ডিএনএ যখন এন্ট্রি করবে, তখন ব্যাকটেরিয়া কি চেষ্টা করবে, সেটাকে প্রোটেক্ট করার। সেই জন্য এদের কি দেখা যাচ্ছে, 1963 তে ইকোলাইয়ের মধ্যে আমাদের দুটো এনজাইম আমরা পেয়েছি। তাহলে সেই এনজাইম যদি দেখা যায়, তাহলে একটা হচ্ছে আমাদের, একটা যদি আমরা দেখি সেটা হচ্ছে মিথাইলেটিং এজেন্ট, মিথাইলেটিং এজেন্ট, যেটাকে আমরা এখানে মিথাইল ট্রান্সফারেন্স বলছি, সেটাই হচ্ছে আসলে মিথাইলেটিং এজেন্ট, বা এটা কি করে, মিথাইল ট্রান্সফার করে, মিথাইল গ্রুপ। আর কি দেখা যায়, আরেকটা এনজাইম হলো যে রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস। তাহলে দুটো এনজাইম বা একটা কমপ্লেক্স সিস্টেম পেলাম, সেখানে একজন কি করবে, মিথাইলেশন ঘটাবে ডিএনএ, আর একজন কি করবে, ডিএনএ কে কাট করবে। তার মানে মিথাইলেটিং এজেন্ট ডিএনএ কে মিথাইল গ্রুপ অ্যাড করে দিয়ে তার কাটিং সাইটটাকে ব্লক করে দেবে। আর যখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলছি, তখন সে কি করবে, ডিএনএটাকে কাট করবে একটা নির্দিষ্ট পয়েন্টে। তার মানে আমরা যদি এখানে দেখি যে আমাদের বহিরাগত ডিএনএ এর এখানে কি আছে, এ আছে, আর এখানটাতে ধরে নিচ্ছে জি আছে। তাহলে এই যে এ আর জি পয়েন্ট, ওই পয়েন্টটাকে সে রিকগনাইজ করে কাটবে। তার মানে একটা নির্দিষ্ট পয়েন্টেই কাটবে, যেহেতু রেস্ট্রিকশন এনজাইম, তাহলে নির্দিষ্ট পয়েন্টে কাটবে। তাহলে বাইরে থেকে যে ডিএনএটা এলো তাকে কি করবে, ঠিক এই পয়েন্টটাকে কি করছে, কাট করছে। তাহলে এ আর জির মাঝখানে কাট করে দিচ্ছে। তাহলে বহিরাগত ডিএনএ কি হয়ে যাবে, কাট হয়ে গেল। তাহলে ফার্স্ট ভাইরাসের ডিএনএ যেটা এন্ট্রি করেছিল, ব্যাকটেরিয়ার মধ্যে উপস্থিত যে কমপ্লেক্স সিস্টেম বা দুটো এনজাইম আছে, তার মধ্যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করলো, ফরেন ডিএনএ কে কাট করে দিল, তো ফার্স্ট ভাইরাসের ডিএনএ কাটা গেল। তাহলে সেখান থেকে সে আর রেপ্লিকেট করতে পারবে না, অর্থাৎ তার ডিএনএ ডিগ্রেড হয়ে যাচ্ছে। কিন্তু একই সঙ্গে নিজস্ব ডিএনএ আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে দেখে যাচ্ছে যে এ আছে আর এখানে জি আছে, ডিএনএ এর একটা পার্টে অনেক জায়গায় থাকতে পারে। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা জায়গায় যেখানে যেখানে থাকবে একই ঘটনা ঘটবে। তাহলে এখানে এ আছে আর এখানে জি আছে, অ্যাডিনিন গুয়ানিন আছে। তাহলে একই রকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যদি এ আর জি মাঝখানে ফরেন ডিএনএ কে কাট করে, তাহলে নিজের ডিএনএ এর যেখানে অ্যাডিনিন গুয়ানিন থাকবে সেখানেও কি করবে, একই রকম ভাবে কি করে দেবে, কাট করে দেবে। কিন্তু নিজের ডিএনএ যদি কাট হয়ে যায়, তাহলে লাভ তো কিছু হলো না। তাহলে সে প্রোটেকশন চাইছে, তাহলে বহিরাগত ডিএনএ কে কাট করবে, কিন্তু নিজের ডিএনএ কি করতে হবে, প্রোটেক্টেড করতে হবে। তাহলে নিজের ডিএনএ এমন কিছু ব্যবস্থা করতে হবে যার জন্য সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস থেকে নিজের ডিএনএটা বাঁচে, কিন্তু ফরেন ডিএনএটা কাটা পড়ে। তাহলে নিজের ডিএনএ কে বাঁচানোর জন্য আরেকটা কমপ্লেক্স কি আছে, মিথাইলেটিং এজেন্ট, বা যেটাকে আমরা মিথাইল ট্রান্সফারেজ বলছি। তাহলে মিথাইল ট্রান্সফারেজ কি করবে, আমাদের এটার সঙ্গে এবং এটার সঙ্গে কি অ্যাড করে দেবে, যে কোনো একটাতে বা দুটোতেই করতে পারে। তাহলে কি গ্রুপ অ্যাড করে দিচ্ছে এখানটাতে, তাহলে এখানে আমাদের কি করে দিচ্ছে, CH3, মানে মিথাইলেশন করে দিচ্ছে, মিথাইলেশন। তাহলে এটাকে আমরা ডিএনএ মিথাইলেশন বলি। তাহলে ডিএনএ তে কি করে দিল, মিথাইলেশন বা মিথাইল গ্রুপ অ্যাড করে দিল। মিথাইল গ্রুপ যখনই অ্যাড করে দেবে, তখন এই রেস্ট্রিকশন এনজাইম এখানে কাট করতে পারলো, এখানেও কাট করবে না। তাহলে কি দেখা গেল, 1963 তে ইকোলাইয়ের মধ্যে দুটো এনজাইম আমরা দেখেছি বা পাওয়া গেছে। তাহলে তাদের কাজ কি দেখা গেল, একজন দেখা যাচ্ছে ফার্স্ট ভাইরাসের ডিএনএ যখন এন্ট্রি করছে তখন সেটাকে কেটে দিচ্ছে, আর একজন কি করছে, নিজের ডিএনএটাকে মিথাইলেশন ঘটিয়ে দিচ্ছে। ফলে
যখন এর মধ্যে বহিরাগত ডিএনএ এলো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যে ছিল সেটাকে কেটে দিল, আর মিথাইল ট্রান্সফারের যে এনজাইমটা ছিল সে কি করলো, নিজের ডিএনএ কে মিথাইলেটেড করে দিল। তার কারণে কি হয়ে গেল, বহিরাগত ডিএনএ কাটা বললো, নিজের ডিএনএটা সেফ থেকে গেল। তাহলে এইভাবে এদের এই সিস্টেমটা কাজ করে। তার মানে আমরা এখানে যেটা পেলাম, তাহলে সোর্স কি হলো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সোর্স যদি আমরা দেখি তাহলে কি হলো, ব্যাকটেরিয়া। তার মানে প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমরা যেটা দেখবো, তার মানে এখানে তো যে রেস্ট্রিকশন এনজাইম বলছে সেটা ইকোলাইয়ের ক্ষেত্রে, তাহলে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এনজাইম আমরা ডিসকভার করেছি বা সেখান থেকে আমরা তাদেরকে আইসোলেট করতে সক্ষম হয়েছি। প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সোর্স হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া। তার মানে আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেটা আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ইউজ করছি সেটা কিন্তু ব্যাকটেরিয়া থেকে পাওয়া। তার মানে আমরা ফার্স্ট ইকোলাইয়ের ক্ষেত্রে এটা দেখেছিলাম 1963 তে, তারপর আরো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে কিন্তু আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস একই রকম ভাবে বার করেছি। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াসের একটা পার্ট যেটা মেইনলি টাইপ 2, যেটা নির্দিষ্ট রেস্ট্রিকশন পয়েন্টে কাটবে, নাম ওই জন্য কি দেওয়া হচ্ছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে ফার্স্ট আইসোলেটেড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের হাইন D2, আর ডিসকভারি যদি দেখা যায় 1960 দুটো এনজাইম ইকোলাইয়ের ক্ষেত্রে দেখা গেছিল, একজন মিথাইলেশন করছে নিজের ডিএনএ, অপরজন বহিরাগত ডিএনএ কাট করে দিচ্ছে। তাহলে এইভাবে সে নিজেকে প্রোটেক্ট করছে ফার্স্ট ভাইরাসের ইনফেকশন থেকে, এবং সেটাকেই আমরা নিয়ে নিচ্ছি আমাদের কাজের জন্য। তাহলে আমরা কি করলাম, লিভিং অর্গানিজম মানে ইকোলাই থেকে আমাদের রেস্ট্রিকশন এনজাইম অর্থাৎ কোন একটা এনজাইম আমরা নিয়ে আমাদের কাজে লাগাবো। তার মানে এই জন্য এটাকে কি বলা হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আমরা বলবো। এবার যদি আমরা দেখি যে নেমিং অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের আমরা নামকরণ কিভাবে করব, তাহলে এটা তো ডিসকভারি দেখলাম, তাহলে আমরা নামকরণ কিভাবে করব। তাহলে এখানে ইকোলাইয়ের ক্ষেত্রে যেটা কাটছে তার একরকম নাম হবে, অন্য ব্যাকটেরিয়া থেকে যেটা পাবো তার একরকম নাম হবে, প্রত্যেকের রেস্ট্রিকশন সাইট আলাদা হবে, আমরা সেটাও দেখবো। রেস্ট্রিকশন সাইট কি, তাহলে যেহেতু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলছি, তাহলে এই নির্দিষ্ট জায়গাতেই কাটছে, অন্য কোথাও কাটছে না, তাহলে ওই জায়গাটা তার জন্য স্পেসিফিক বা নির্দিষ্ট। তার মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যারা হয়, তাহলে ডিএনএ এর একটা স্পেসিফিক সিকোয়েন্সকে রিকগনাইজ করে, ঠিক সেই জায়গাটাকে কাটবে, অন্য কোথাও কিন্তু কাটবে না। তাহলে সেটাকে রেস্ট্রিকশন সাইট বলবে, সেটা আমরা আসছি এটার পরে। তাহলে প্রথমে নেমিং কিভাবে করা হয়েছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমরা দেখে নিই। তাহলে এটার নামকরণ যখন করা হয়েছে, যেখান থেকে পেয়েছি আমরা প্রত্যেকটা সোর্স কি বলেছি, ব্যাকটেরিয়া, তাহলে সেই ব্যাকটেরিয়ার নামের জেনাস স্পিসিস আমরা দেখবো। তাহলে আমরা কি দেখছি, একটা বললাম যে ইকো R1 বা ফার্স্ট, তাহলে এটা কোথা থেকে পাওয়া গেছে, এসিডিকিয়া কোলাই থেকে পাওয়া গেছে, এসিডিকিয়া কোলাই R713। তাহলে এটা হচ্ছে এসিডিকিয়া কোলাই এর কি নেওয়া হয়েছে, এখান থেকে ই নেওয়া হয়েছে, জেনাসের ই, স্পিসিসের সি আর ও নেওয়া হয়েছে, ওই জন্য ইকো। আর হচ্ছে তাদের স্ট্রেন। তাহলে আমরা ব্যাকটেরিয়ার যে জেনেটিক ভ্যারাইটি দেখি সেটাকে আমরা কি বলে থাকি, স্ট্রেন বলে থাকি। তাহলে সেটা কি ছিল, R7113, সেই জন্য সেখান থেকে কি নেওয়া হয়েছে, আর, এবং কোন সিকোয়েন্স সেটা ডিসকভার হচ্ছে সেই জন্য সেটাকে ফার্স্ট সেকেন্ড থার্ড বলা হয়। যেটা ফার্স্ট ডিসকভার হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট, এরপরে যদি সেকেন্ড ডিসকভার হয়ে থাকে তাহলে ইকো আর সেকেন্ড হবে বা R2 হবে, তারপরে যদি ডিসকভার হয় তাহলে ইকো R3 হবে। তাহলে এইভাবে কিন্তু এদের নামকরণটা করা হয়ে থাকে। তাহলে কি ইকোলাই থেকে পাওয়া গেছে, তাহলে যে ব্যাকটেরিয়া থেকে পাওয়া গেছে তার জেনাস স্পিসিসের, জেনাসের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার, তারপরে স্পিসিসের প্রথম দুটো লেটার, তারপরে সেখান থেকে স্ট্রেন থেকে ফার্স্ট লেটারটা নেওয়া হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইকো R1। এরপরে যদি দেখা যায় আমাদের সেকেন্ড আর একটা, যে আমরা বললাম যেটা ফার্স্ট আইসোলেটেড হয়েছিল, কি বললাম, হাইন D2, হাইন D2। তাহলে এটা যদি দেখা যায় কোথা থেকে ডিসকভার হয়েছিল, আমাদের হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা RD। তাহলে এখান থেকে কি হয়েছে, হিমোফিলিয়া ইনফ্লুয়েঞ্জা RD, এই ব্যাকটেরিয়া থেকে এটাকে আমরা ডিসকভার করতে পেরেছি, এখান থেকে আইসোলেশন করা ছিল ফার্স্ট এটাকে। তাহলে এটার নাম এমন কেন হলো, তাহলে হিমোফিলিয়ার কি নেওয়া হয়েছে, এইচ নেওয়া হয়েছে, ইনফ্লুয়েঞ্জার কি নেওয়া হয়েছে, ইন নেওয়া হয়েছে, ওই জন্য আমরা হিন বলবো না, হাইন। এবং এখানে আমরা স্ট্রেনে আর যেহেতু ইউজ করে ফেলেছি, ওই জন্য এর ক্ষেত্রে আমরা RD হলেও শুধু ডি টাকে ইউজ করবো, মানে সেকেন্ড লেটারটা এর ক্ষেত্রে নেওয়া হয়েছে। তাহলে কি করা হয়েছে, ওই জন্য হাই ইন ডি, আর সেকেন্ড ডিসকভার হয়েছিল বলে এটাকে বলা হয়েছিল 2। তাহলে এইভাবে আমরা কি রেস্ট্রিকশন এনজাইমের নামকরণ করা হয়ে থাকে। তাহলে রেস্ট্রিকশন এনজাইমের নামকরণটা খুবই ইজি, কোন ব্যাকটেরিয়া থেকে পাওয়া গেছে তার জেনাস স্পিসিস থেকে আমরা এরকম নিয়ে নেব। তারপরে যদি আমরা দেখি যে কোন স্ট্রেন সেখানে ইউজ করা হয়েছে, যে স্ট্রেন ইউজ করা হয়েছে সেখান থেকে আমরা তার ফার্স্ট লেটারটা নিয়ে, যেখানে আর ইউজ করা হয়েছে সেটা আমরা এক্ষেত্রে আমরা
আর ডি হলো আমরা ডিটাকে ইউজ করছি দুটো ডিফারেন্ট করার জন্য। তাহলে এটা হচ্ছে হাইন ডি টু, তাহলে হিন বলবো না, হাইন ডি টু। তাহলে এই হলো আমাদের রেস্ট্রিক্ট এন্ডোনিউক্লিয়াসের নোমেনক্লেচার বা নামকরণ। তাহলে আমরা দেখলাম যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ক্ষেত্রে কিভাবে নামকরণটা করা হয়, এবং এখানে আমরা একটা লিস্ট দিয়েছি যেখানে আরও বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে যে আমরা রেস্ট্রিকশন এনজাইমগুলো পেয়েছি তাদের নামকরণটা একবার খেয়াল করে দেখবে, তাহলে বোঝা যাবে যে কিভাবে তাদের নামকরণটা করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করে দেখবে যে সেখানে আমাদের জেনাসের প্রথম অক্ষরটা নেওয়া হয়েছে, তারপর স্পিসিসের সেকেন্ড দুটো লেটার নেওয়া হয়েছে, তারপর সেখানে আমরা স্ট্রেনটাকে ইউজ করেছি, এবং তারপরে কত নম্বর সিকোয়েন্স বা কত নম্বর অর্ডারে সেটা ডিসকভার হয়েছে বা আইসোলেটেড হয়েছে সেই হিসেবে নাম্বারিংটা 1 2 3 করা হয়েছে। তাহলে প্রত্যেকটা মনে রাখার কোনো দরকার নেই, লিস্টটা দেখে আমরা বুঝে যাবো যে নামকরণটা কীভাবে করা হয়েছে। সেটা বোঝার সুবিধার্থে আমি লিস্টটা এখানে আরও একবার রিপ্রেজেন্ট করলাম। তাহলে এখানে আমরা কি দেখলাম, 1963 তে দুটো এনজাইম ডিসকভার হয়েছিল ইকোলাইয়ের মধ্যে, এবং তারা কি করছিল, রেস্ট্রিক্ট দ্য growth of ফাজ ভাইরাস। তারা কি করেছিল, ফাজ ভাইরাসের গ্রোথটাকে রেস্ট্রিক্ট করে দিয়েছিল, ওই জন্য নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে একদিকে ফাজ ভাইরাসের গ্রোথটাকে রেস্ট্রিক্ট বা বাধা দিয়ে দিচ্ছিল, বৃদ্ধিটাকে বা তার রিপ্রোডাকশনটাকে বন্ধ করে দিচ্ছিল, সেই জন্য বলা হচ্ছে রেস্ট্রিক্ট দ্য গ্রোথ অফ ফাজ ভাইরাস। একই সঙ্গে যদি দেখা যায় যে সেই ডিএনএ যদি ভিতরে এন্ট্রি করে তার একটা স্পেসিফিক পয়েন্টে বা একটা রেস্ট্রিকশন পয়েন্টে কাটছে, সেই জন্য এদের নাম দেওয়া হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে এই জায়গাটা বা এই রেস্ট্রিকশন পয়েন্টের বিশেষ কিছু ব্যাপার থাকছে যার কারণেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দেখে দেখে ঠিক ওই জায়গাটাকে কাট করছে। তাহলে এবার আমরা আসবো যে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের রেস্ট্রিকশন পয়েন্ট বা রেস্ট্রিকশন সাইটে। এবার আসছে আমাদের রেস্ট্রিকশন সাইট। রেস্ট্রিকশন সাইট কি দেখা যায়, তাহলে আমরা কি বলছি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেটা ফার্স্ট ইকোলাই থেকে আমরা ডিসকভার করেছিলাম, তাহলে সে কি করছিল, ব্যাকটেরিয়ার গ্রোথটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছিল। কিভাবে, সেই ফাজ ভাইরাসের ডিএনএ একটা নির্দিষ্ট পয়েন্টে বা নির্দিষ্ট জায়গায় কেটে সেটা বন্ধ করে দিচ্ছিল, কিন্তু নিজের ডিএনএ সেই জায়গাটাকে সে মিথাইলেশন করে রেখেছিল। ফলে এইভাবে সে ব্যাকটেরিয়ার মধ্যে ফাজ ভাইরাসের গ্রোথটাকে আটকাতে পারছিল। তাহলে এখানে কি, সেটাকে কি বলা হচ্ছে, রেস্ট্রিকশন সাইট। ঠিক যে পয়েন্টে কাটবে সেটা হচ্ছে রেস্ট্রিকশন সাইট। তাহলে সেই পয়েন্টের কিছু তো বিশেষত্ব থাকবে, সেই জন্য তাকে কাটছিল। তাহলে আমরা এখানে সাইটটা দেখবো, তাহলে ফিচার যদি দেখি তাহলে কি কি ফিচার দেখা যাবে। ফার্স্ট হচ্ছে প্যালিন্ড্রমিক, প্যালিন্ড্রমিক ইন নেচার। আমরা মলিকুলার বেসিস পড়ার সময় কিন্তু ডিএনএ প্রপার্টিজে প্যালিন্ড্রমিক নেচার অলরেডি বলে এসেছি, আবার একবার বলে দেব। তারপরে যদি দেখা যায় যেটা 4, 6 আর 8 বেস পেয়ার লং হয়ে থাকে, তাহলে এভারেজ যেটা 6 বেস পেয়ারই হয়ে থাকে, কখনো আমার 4 বেস পেয়ারের দেখা যায়, কখনো বা 8 বেস পেয়ারের। তাহলে আমাদের 4, 6 আর 8 বেস পেয়ার লং এটা হয়ে থাকবে। আর কি থাকবে সেখানে, কাটিং সাইট থাকবে। তাহলে আর কি থাকবে, কাটিং সাইট, অর্থাৎ কাটার কোন একটা জায়গা থাকবে ঠিক যে পয়েন্টে সে কাটবে। তাহলে কি দেখা গেল, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তার মানে ইকোলাইতে যেটা পেয়েছিলাম সেটা ইকো আর1 হোক, বা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা থেকে যেটা আমরা হাইন ডি2 পেয়েছিলাম সেটা হোক, তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিকোয়েন্স আছে। মানে প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের স্পেসিফিক রিকগনিশন সাইটটা কিন্তু আলাদা আলাদা। তাহলে প্রত্যেকের জন্য একরকম সিকোয়েন্স হবে না। তাহলে আমরা যদি দেখি সেই সিকোয়েন্সটা একরকম না হলো, তাদের নেচারটা কেমন, প্যালিন্ড্রমিক হবে, সেটা 4, 6 অথবা 8 বেস পেয়ারে লং হবে, একই সঙ্গে সেখানে কাটিং সাইট থাকবে। এক্সাম্পল নিয়ে নিই, আমরা এখানে ইকো আর1 এক্সাম্পল নিলাম। তাহলে ইকো আর1, তাহলে আমাদের ইকো আর1 যেটা, তাহলে এই রেস্ট্রিকশন এনজাইমের রেস্ট্রিকশন সাইট যেটা, সেটা কেমন যদি দেখি একবার, তাহলে এখানে কি থাকে, জি এ এ টি টি সি। আবার যদি দেখা যায় এখানে কি থাকবে, জি এ এ টি টি সি। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে এদিকটা হচ্ছে আমাদের 5 প্রাইম এন্ড, এদিকটা হচ্ছে আমাদের 3 প্রাইম এন্ড, এদিকটা আমাদের 5 প্রাইম এন্ড, এদিকটা হচ্ছে 3 প্রাইম এন্ড। তাহলে ইকো আর1 এর রেকগনিশন সাইট হচ্ছে এটা। তাহলে এখানে কি বলা আছে, প্যালিন্ড্রমিক বলা আছে। তাহলে প্যালিন্ড্রমিক কি, তাহলে প্যালিন্ড্রম হচ্ছে গ্রুপ অফ লেটার্স যারা সংযুক্তে এমন একটা ওয়ার্ড তৈরি করবে যেটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেদিক দিয়ে আমরা রিড করি সেম হবে। তাহলে প্যালিন্ড্রম হচ্ছে গ্রুপ অফ লেটার্স যেগুলোকে আমরা একটা ওয়ার্ড বানালে
বা একটা সেন্টেন্স যেটাই বানাই সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেদিক দিয়ে রিড করব সেক্ষেত্রে প্রত্যেকবারই সেম হবে। যেমন আমরা বললাম যে ম্যাডাম, আবার বললাম মালায়ালাম, সাউথ ইন্ডিয়ার যেটা মালায়ালাম, তাহলে এটা মালায়ালাম ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দেখা একই হচ্ছে। আবার আমরা বাংলা যদি ইউজ করি যে আমাদের রমাকান্ত কামার, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেদিক দিয়ে পড়ি, এটাও ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেদিক দিয়ে পড়ি, তাহলে কি হচ্ছে আমাদের সেম হচ্ছে। এটা রমাকান্ত কামার, ব্যাকওয়ার্ড যদি পড়ি রমাকান্ত কামার, এরকম অনেক ওয়ার্ড আছে। তাহলে এখানে কি হলো গ্রুপ অফ লেটার্স, যারা কি হচ্ছে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স যেটাই ফরমেশন করুক তাহলে সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কি হবে, একই হবে। সেই জন্য এটা হচ্ছে আমাদের প্যালিন্ড্রম অ্যারেঞ্জমেন্ট আমরা বলবো, বা প্যালিন্ড্রমিক ওয়ার্ড বলতে পারি। এবার ডিএনএ এর ক্ষেত্রে আমরা এরকম তো কিছু পাবো না, তাহলে সেক্ষেত্রে আমরা কাকে প্যালিন্ড্রমিক বলবো? তাহলে এবার আমরা যদি ফরওয়ার্ড করি তাহলে আমরা এইভাবে রিড করলাম, তাহলে কি পেলাম GAATC, কিন্তু আমরা এইভাবে যদি রিড করি তাহলে কিন্তু আমরা সেই সিকোয়েন্স পাচ্ছি না। কিন্তু ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড, তাহলে ডিএনএ এর ক্ষেত্রে আমরা সেটা করব, কিন্তু কি হবে একটার এই স্ট্যান্ডার্ড রিড করব, অপরটার এই স্ট্যান্ডার্ড রিড করব, তাহলে সেটা হয়ে গেল প্যালিন্ড্রমিক। তাহলে দেখো এখানে GAATC, এখানে কি আছে GAATC, তাহলে এখানে প্যালিন্ড্রমিক হয়ে গেল। তাহলে ডিএনএ এর ক্ষেত্রে নিউক্লিওটাইড সিকোয়েন্সও একই রকম দেখা যাবে, কিন্তু এখানে রিড যখন করব একটা 5 to 3 5 রিড করব, অপরটার আমরা নিচের স্ট্যান্ডার্ড 5 to 3 রিড করব, তাহলে সেটাও কিন্তু কি হবে প্যালিন্ড্রমিক। তাহলে ইকো আর ওয়ান এই সিকোয়েন্সটাকে চেনে, কিন্তু আমরা যেখানে এখানে হাইন D2 এনজাইমটা দিই তাহলে কিন্তু এই সিকোয়েন্সকে কাট করতে পারবে না। তাহলে প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইমের রেস্ট্রিকশন সাইট আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকের মধ্যে কোন নেচার থাকবে প্যালিন্ড্রমিক, তাহলে সেটা সিকোয়েন্স আলাদা হলেও প্যালিন্ড্রমিক হবে। এবং 4 6 8 বেস পেলাম, তাহলে এখানে কটা আছে 1 2 3 4 5 6, তাহলে 6 বেস পেয়ার লং, তাহলে এখানে 6টা আছে, এখানে বেস পেয়ার যদি দেখো 6 বেস পেয়ার লং আছে। আর কাটিং সাইড যদি আমরা দেখি তাহলে এর ক্ষেত্রে কাটিং সাইড কোথায় থাকে, এখানে আর এখানে, তাহলে তাহলে এখানে কাট করতে পারে অথবা এখানে কাট করতে পারে, তাহলে এখানে আর এখানে এই দুটো জায়গায় তাহলে কাট করতে পারে। তাহলে এবার আমরা যদি দেখাই যেখানে কি আছে ট্রিপল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানটাতে ট্রিপল বন্ড, তাহলে কি করছে এন্ডোনিউক্লিয়াস, তাহলে ডিএনএ মিডলে কাট করছে বলে এন্ডোনিউক্লিয়াস, একটা নির্দিষ্ট পয়েন্ট এটা ফিক্সড, সেই জন্য কি বলা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এবং এটা কেমন প্যালিন্ড্রমিক, তাহলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আপার স্ট্যান্ড লোয়ার স্ট্যান্ড যদি রিড করি একই হচ্ছে, 4 6 8 বেস পেয়ার লং সেটাও মেনে চলছে। আবার কাটিং সাইড থাকছে এখানে একটা এখানে একটা, তাহলে এরকম যদি কাটিং সাইড থাকে তাহলে এবার এখানটাতে ফসফোরাস বন্ড ভেঙে দিল, এখানে ফসফোরাস বন্ড ভেঙে দিল, তাহলে ভেঙে দিলে কি হবে, তাহলে এইভাবে আমরা যদি বন্ডগুলোকে খুলে দিই তাহলে যখনই ফসফোরাস বন্ড ভেঙে যাবে তাহলে এখানে এইচ বন্ডগুলো অটোমেটিক কি হয়ে যাবে খুলে যাবে। তাহলে এখানটাতে আর এখানটাতে কাট করার পরে রেজাল্টটা আমরা যেটা দেখব, তাহলে এটা কি হচ্ছে জি থাকছে, তার সঙ্গে কে থেকে যাচ্ছে আমাদের, তাহলে জির সঙ্গে কে থেকে যাচ্ছে সি থেকে যাচ্ছে, এটা কেটে দেওয়ার পর জির সঙ্গে সি থেকে যাচ্ছে, এবং তার সঙ্গে এদিকে কি থাকছে আর, তাহলে এখানে থাকছে টি টি এ এ। এবং অপর দিকে যদি দেখি এখানে যে জি আছে, এখানে যে জিটা থাকছে তার সঙ্গে কে থাকবে সিটা অ্যাজ ইউজুয়াল আছে, ট্রিপল বন্ড দ্বারা সংযুক্ত আছে, তাহলে কাট হয়েছে তো এই জায়গাটাতে, তাহলে জি আর সি একসঙ্গে আছে, বাকি এইটুকু পার্ট আছে, আর এখানে কাট হয়েছে মানে জিটা আছে তার সঙ্গে নিচের পার্টটুকু এইটুকু আছে, কারণ এর সঙ্গে কি থাকছে সি টি টি এ এ। তার মানে এরকম ব্যাপারটা কি দেখলাম, আমরা এরকম একটা খন্ড পেয়ে গেলাম ওভার হ্যাঙ্গিং। তাহলে এই দুজনকে এক জায়গায় নিয়ে এলে আবার কি হয়ে যাবে, পরস্পর কমপ্লিমেন্টারি হওয়ার জন্য ফিট হয়ে যাবে। তাহলে কি হলো এইখানটাতে কাট করেছে, তাহলে কাটিং পয়েন্টটা যদি আমরা দেখি এখানে কাট করেছে আর এখানে কাট করেছে, জি আর এর মাঝখানে জি আর এর মাঝখানে যখন কাট করবে তাহলে ফসফরাস বন্ড যখনই খুলে যাবে তখন এদের মধ্যে হাইড্রোজেন বন্ড কি হবে উইক বন্ড, সেই জন্য সেটাও খুলে যাবে, ফলে পরস্পর থেকে এটা কি হয়ে যাবে সেপারেট হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা ডিএনএ কে কেটে দিতে পারি। তাহলে এটাকে কি নির্দিষ্ট পয়েন্টে কাটা যাচ্ছে। তাহলে এখানে যে কাটটা হয়েছে, তাহলে কাট যখন করবে তাহলে রেস্ট্রিকশন এনজাইম যখন কাটিং করবে দু রকম কাট করতে পারে, একটা হচ্ছে আমাদের স্টিকি এন্ড,
একটা হচ্ছে আমাদের ব্লান্ট এন্ড। ব্লান্ট এন্ড দু রকম কাট করতে পারে। তাহলে স্টিকি এন্ড যদি হয় তাহলে এখানে কি করেছে, তাহলে এটা হচ্ছে আমাদের স্টিকি এন্ড কাট। তাহলে এক্ষেত্রে যেহেতু দুটো স্ট্যান্ডের কাটিং পয়েন্ট আলাদা ছিল, সেই জন্য এখানে কি তৈরি হয়েছে, স্টিক এন্ড তৈরি হয়েছে, অর্থাৎ ব্লান্ট এন্ড তৈরি হয়নি। একটার উপর আরেকটা কি আছে, ওভার হ্যাঙ্গিং কন্ডিশনে আছে, সেই জন্য এটাকে বলে যে স্টিকি এন্ড তৈরি হয়েছে। এবং এই স্টিক এন্ড তৈরি হলে তাদেরকে সংযুক্ত করাটা সহজ হবে। তাহলে এখানে আমি একটা রকম কাট করলাম, অপরদিকে অন্য একটা ডিএনএ তে একই রকম কাট করলাম, তাহলে দুটো ছাঁচ কি হবে, একই রকম হবে, তাহলে একটার সঙ্গে আরেকটা সহজে জয়েন করতে পারবে। তাহলে এটা হচ্ছে স্টিক এন্ড। কিন্তু এরকম যদি থাকতো যে একটা এনজাইম আছে, রেস্ট্রিকশন এনজাইম, তাহলে আমরা এখানে লিখলাম যে তার সিকোয়েন্স হচ্ছে সি 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 জি জি জি। তাহলে এটার আমরা কমপ্লিমেন্টারি এবং প্যালিনোমিক সিকোয়েন্স আমরা এখানে যদি লিখি, তাহলে সি 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 জি জি জি। তাহলে এবার এদের ক্ষেত্রে কাট সাইড যদি দেখা যায় সেম পয়েন্টে, দুটো স্ট্যান্ডে যদি একই পয়েন্টে কাটিং সাইড থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সরাসরি এরকম কেটে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যে দুটো খন্ড পাবো, তাহলে এখানে কি হবে, কেটে যাওয়ার পরে যদি আমি দেখাই, তাহলে এরকম একটা খন্ড পাবো, আর এখানে এরকম একটা খন্ড পাবো। তার মানে স্টিক এন্ড কাটের সময় কোন কোন বন্ড ভেঙেছে, তাহলে এখানে কোন কোন বন্ড ভেঙেছে, ফসফো ডাইস্টার এবং একই সঙ্গে এইচ বন্ড। তাহলে এখানে যদি আমরা দেখি ব্রেকেজ যদি দেখা যায়, ব্রেকেজ অফ বন্ড, তাহলে ফসফোডাইস্টার বন্ড ভেঙেছে, এইচ বন্ড ভেঙেছে। কিন্তু এখানে শুধু কোন বন্ড ভেঙেছে, এখানকার ফসফোডাইস্টার বন্ড ভেঙেছে, এখানে ফসফোডাইস্টার বন্ডটা ভেঙেছে। তাহলে এখানে এইচ বন্ড ব্রেক হয় না। তাহলে এখানে কি হচ্ছে, অনলি ফসফোডাইস্টার বন্ড ব্রেক। তাহলে এখানে এইচ বন্ডের ব্রেক হবে না, শুধুমাত্র ফসফোডাইস্টার বন্ড ব্রেক হবে। তাহলে এক্ষেত্রে কি হলো, ব্লান্ট এন্ড তৈরি হলো, এক্ষেত্রে কি তৈরি হলো, স্টিক এন্ড তৈরি হলো। তাহলে এটাই হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কিত ইনফরমেশন। তাহলে আমরা কি দেখলাম, রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখলাম এক্সো এন্ডো আরএনএস। তাহলে আমাদের আরএনএস আরএনএ ধ্বংস করবে, এক্সো নিউক্লিয়াস এন্ড থেকে কাট করবে, এন্ডো নিউক্লিয়াস মিডিলে কাট করছিল। কিন্তু মিডিলে কাট করলে হবে না, একটা স্পেসিফিক পয়েন্টে কাট করতে হবে। তাহলে আমরা কি বলি, রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস। তারপর তিনটে টাইপ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 2 টা হচ্ছে আমাদের দেখা গেল যে ঠিকঠাক কাজ করছে, তাহলে সেটাকে নিলাম। তাহলে ফার্স্ট আইসোলেটেড দেখা গেল আমাদের হাইন D2। ডিসকভারি যদি আমরা দেখি কিভাবে ডিসকভার হতো, ইকোলাইয়ের মধ্যে ফার্স্ট দেখা গেল 1963 তে যে সেখানে কোন একটা এনজাইম বা একটা এনজাইম কমপ্লেক্স সিস্টেম কি করছে, ব্যাকটেরিয়ার গ্রোথটাকে আটকে দিচ্ছে। কোন দুটো এনজাইম, একটা দেখা যাচ্ছে মিথাইল ট্রান্সফারেজ, আর একটা দেখা যাচ্ছে রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস বা এন্ডো নিউক্লিয়াস আমরা বললাম। তাহলে কিভাবে কাট করছে, ফরেন ডিএনএ যে আসছে ফার্স্ট ভাইরাস থেকে সেটাকে কেটে দিচ্ছে এবং নিজের ডিএনএ কে মিথাইলেশন করে প্রোটেক্ট করছে। তাহলে এই সিস্টেমটা আমরা ফলো করলাম, সেখান থেকে রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াসকে বার করে নিলাম, সেটাকে আমাদের ডিএনএ কাটার জন্য ইউজ করব। এবং এটাও দেখা গেল যে ফরেন ডিএনএ যে জায়গাটা কাটছে সেটা বারবার ফিক্সড, তাহলে নিশ্চয়ই ওই জায়গাটা এমন কিছু ব্যাপার আছে সেই জন্য এটাকে কাটছে, সেটাই হচ্ছে আমাদের রেস্ট্রিকশন সাইট। তাহলে সেই রেস্ট্রিকশন সাইটের বৈশিষ্ট্য কি, প্যালিন্ড্রমিক হবে, এখানে ওয়ার্ড লেখা আছে, গ্রুপ অফ লেটার, যারা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিড করলে সেম হবে। তাহলে ডিএনএ ক্ষেত্রে আমরা একটা আপার স্ট্যান্ডে রিড করবো ফরওয়ার্ড এবং লোয়ার স্ট্যান্ডে ব্যাকওয়ার্ড করবো, তাহলে সেক্ষেত্রে তারা প্যালিন্ড্রমিক। কিন্তু প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইমে সিকোয়েন্স আলাদা। তাহলে এটা একটা, এই যে সিকোয়েন্সটা লেখা আছে সেটা অন্য একটা রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস। তাহলে এখানে কি হচ্ছে, ব্লান্ট এন্ড কাট হচ্ছে। তার মানে এখানে পেলাম আমরা স্টিক এন্ড, এবং এখানে আমরা কি কাট পেলাম, এটা হচ্ছে আমাদের ব্লান্ট এন্ড কাট। তাহলে ব্লান্ট এন্ড কাটটাকে সংযুক্ত করতে কি হবে, অসুবিধা হবে। যদি আমরা দুটো ডিএনএ কে এইভাবে পরপর সংযুক্ত করতে চাই, তাহলে এক্ষেত্রে আঠা দিলে সহজে খুলে যাওয়ার চান্স আছে। কিন্তু যদি এরকম ওভারল্যাপিং হয়, তাহলে এই জায়গায় যখন আঠা দিয়ে আমি আটকাবো, তাহলে এখান থেকে সহজে কিন্তু খুলে যেতে পারবে না। ওভার হ্যাঙ্গিং বা স্টিক এন্ডটাকে আমরা সংযুক্ত করতে সহজেই পারবো। তাহলে এইভাবে আমাদের রেস্ট্রিকশন এনজাইম সিকোয়েন্স গুলোকে কাট করে। তাহলে রেস্ট্রিকশন এনজাইমের রেস্ট্রিকশন সাইট সম্পর্কিত বলা হলো, এবং সেখানে কাটিং সাইটটা যদি সেম পয়েন্ট হয় তাহলে ব্লান্ট এন্ড কাট হবে, যদি দুটো স্ট্যান্ডে ডিফারেন্ট পয়েন্টে হয় তাহলে সেটা আমাদের স্টিক এন্ড তৈরি করবে। এবং এদের নামকরণ যেটা করা হয়েছে, প্রত্যেকটা সোর্স যেহেতু ব্যাকটেরিয়া থেকে, যে ব্যাকটেরিয়া থেকে পাওয়া গেছে তার জেনাসের প্রথম অক্ষরটা, তারপর স্পিসিসের দুটো অক্ষর আমরা নেব, এবং তারপরে কোন স্ট্রেন সেখান থেকে আমরা সেটা নেব, এবং তারপরে কত নম্বর ডিসকভারি হয়েছে বা কি সিকোয়েন্স বা অর্ডারে তারা আইসোলেটেড হয়েছে সেই হিসেবে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে নামকরণটা করে থাকি। তাহলে এইভাবে আমরা ডিএনএ কে কাটাকুটি করলাম। তাহলে কি হলো, প্রথমে ডিএনএ কে বার করলাম, রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস
বা নিউক্লিয়াসের মধ্যে আমরা যেটা বললাম রেস্ট্রিকেন্ট এন্ডোনিউক্লিয়াস সে কি করছে কাটছে, তাহলে স্টিক এন্ড কাট করতে পারে, ব্লান্ট এন্ড কাট করতে পারে। তাহলে স্টিক এন্ডটাই হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করা সবথেকে সহজ বা এটাই বেশি ইউজ হয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের ব্লান্ট এন্ড তৈরি করছে, মানে এটাকে ইউজ করা মুশকিল, কিন্তু এটাকে ইউজ করা যেতে পারে। আমরা অন্যান্য এনজাইম যেগুলো আছে তার কাজ দেখলেই বুঝে যাব। নেক্সট ভিডিওতে এনজাইমের বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। তাহলে আমরা আজকে যেটা করলাম লাইজিং এনজাইম সম্পর্কিত ইনফরমেশন দেখলাম এবং একই সঙ্গে নিউক্লিয়াসের মধ্যে আমাদের মেইনলি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এনজাইম। তাহলে তার ডিটেলস আমরা দেখলাম, তাহলে সেটা কিভাবে ডিসকভারি হয়েছে, ফার্স্ট আইসোলেটেড কাকে করা হয়েছে, তাদের নোমেনক্লেচার কিভাবে করা হয়, এবং রেস্ট্রিকশন সাইট প্রত্যেকটা এনজাইমের ক্ষেত্রে আলাদা তো হবেই, এবং সেই রেস্ট্রিকশন সাইটের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে, যেমন প্যালিনমিক হতে হবে, 4, 6, 8 বেস পেয়ার লং হতে হবে, এবং একই সঙ্গে তাদের কাটিং সাইড থাকতে হবে। কাটিং সাইডটা সেম পয়েন্টে হতে পারে, তাহলে ব্লান্ট এন্ড কাট হবে। আর যদি ডিফারেন্ট পয়েন্ট হয় দুটো স্ট্যান্ডের, তাহলে সেক্ষেত্রে কি হবে, স্টিক এন্ড তৈরি হবে। তাহলে এখানে আমরা ডিএনএ কে কাটতে পারলাম, তারপরে কিভাবে জুড়বো, এর পরের স্টেপ কি হবে সেটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ।